আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আজকে আমাদের অতিথি হিসেবে আছেন সেনাবাহিনী নির্বাচন নিয়ে কি বড় ভূমিকা পালন করছে। কি বড় ভূমিকা পালন করছে আমি শিরোনামে বললাম বড়। এখন বড় নাকি ছোট এটাই বিবেচ্য বিষয়। সেনাবাহিনী কি বড় ভূমিকা পালন করছে সেটি নিয়ে আলাপ করবার আগে চলুন আমরা একটা ভিডিও দেখে আসি। হ্যালো সোহেল, কেমন আছিস বাবা? ভালো আছি মা, তোমরা ভালো? বাবা কেমন আছে? ভালো আছি, আমরা সবাই ভালো। তুই আসবি কবে বাবা? এবার তো অনেক দিন হলো। মা, এবার আসা একটু ঝামেলা, সবাই ব্যস্ত থাকবে, নির্বাচন ডিউটি চলতেছে। আচ্ছা মা, তুমি ভোট দিতে যাবে তো? আমরা দুই বুড়া বুড়ি এই ভিড় ভাট্টার মধ্যে যায় কি করব? কি বলতেছো মা এগুলো? আমি সারাদিন কষ্ট করে যাচ্ছি, আমাদের পুরো সেনাবাহিনী দিন রাত কাজ করতেছে যেন ভালো একটা নির্বাচন হয়, সবাই ভোট দিতে পারে। আর তোমরা আমার বাবা মা হয়ে ভোট দিবে না, এটা হবে না। অবশ্যই যাবে তোমরা, তোমাদের কোনো সমস্যা হবে না, সবাই ভোট দিবে। আচ্ছা বাবা, আচ্ছা যাবো। তুই ভোট শেষ করে তাড়াতাড়ি বাড়িতে আয় বাবা। ঠিক আছে মা, রাখি তাহলে। আপনার দেশ আপনার অপেক্ষায়, আস্থা ও বিশ্বাসে বাংলাদেশ সেনাবাহিনী। দর্শক নিশ্চয়ই দেখলেন যে সেনাবাহিনীর একটি বিজ্ঞাপন, এটি গতকাল রাতে প্রচার শুরু হয়েছে। সেনাবাহিনীর নিজস্ব ভেরিফাইড সোশ্যাল মিডিয়ায় বলতে পারেন প্রচার শুরু হয়েছে। নিশ্চয়ই মূলধারার গণমাধ্যমেও আগামী 12 ফেব্রুয়ারি যে ভোট, সেই ভোটের প্রচারণা শুরু করেছে সেনাবাহিনী স্বয়ং। বাংলাদেশের ইতিহাসে মনে হয় আমরা এমনটা কখনো দেখিনি যে সেনাবাহিনীও ভোটের প্রচার করে বা এরকম বিজ্ঞাপন বা ট্রেইলার নির্মাণ করে। এবার দেখলাম সেনাবাহিনী ভোট নিয়ে কি বড় ভূমিকা পালন করছে। সেনাবাহিনী ভোট নিয়ে যে ভূমিকাটা পালন করছে, সেনাবাহিনী একান্তভাবে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচন করে ব্যারাকে ফিরে যেতে চাইছে। আমি বেশ কয়েকদিন যাবতই এই কথাগুলো বলছি যে নিশ্চিতভাবে ভোট হয়ে যাবে। আপনি কূটনৈতিক তৎপরতা যদি দেখেন, আমার পাশের দেশ প্রতিবেশী দেশ ভারতীয় তৎপরতা দেখেন, সেনাবাহিনীর ভেতরে যারা খোঁজ খবর রাখেন তারা যদি জানেন, তারা যদি দেখেন, তাহলে তারা অন্ততপক্ষে বলবেন না যে ভোট হচ্ছে না। অনেকেরই জিজ্ঞাসা, অনেকেরই প্রশ্ন যে সেনাবাহিনী তো খানিকটা নীরব, কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, সেনাবাহিনী আসলে কি করছে? সেনাবাহিনী এই যে বিজ্ঞাপনটা দেখলেন, ভোটের বিজ্ঞাপন, এটি দেখবার পর নিশ্চয়ই, এবং এটি অনেকেই আপনারা দেখেছেন ইতিমধ্যেই, গতকাল রাত থেকে এটি প্রচার হচ্ছে, আপনারা দেখেছেন। এই বিজ্ঞাপনটা দেখবার পরে ভোট নিয়ে কেউ যদি বলেন যে ভোট পেছানোর কথা হচ্ছে, নানান কিছু হচ্ছে, এমন অনেক বার্তা আসছে, আমার কাছে মেসেজ আসছে। কেউ না কেউ এই বার্তাটা ছড়িয়েছেন, কেউ না কেউ কোনো ভিডিও কন্টেন্ট বা কিংবা কোনো লেখার মাধ্যমে। আমার হয়তো চোখে পড়েনি, কিন্তু আমি ভিডিও কন্টেন্ট আসলে কারো দেখি না। আমাকে কমপক্ষে 10-12 জন মানুষ এমন একটা বার্তা পাঠিয়েছে যে ডক্টর রেহমান সোবহানকে প্রধান উপদেষ্টা করে একটা কেয়ারটেকার সরকারের মাধ্যমে ইনক্লুসিভ নির্বাচনের কথা হচ্ছে। আমেরিকান নতুন রাষ্ট্রদূত ও খলিল একসাথে ফিরে এটা নিয়ে কাজ করার কথা। নতুন উপদেষ্টা নিয়োগ হবে, শুধু খলিল থাকতে পারে। গতকাল সেনাবাহিনীর উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা রেহমান সোবহান ও সুলতানা কামালের সাথে কথা বলেছে। ইউনূস সাহেব আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করার জন্য লবি করে যাচ্ছেন। এই একই টাইপের মেসেজ 12 জন পাঠিয়েছে, 1 ডজন মানুষ। তারা জানতে চায় যে আসলে কি। আমি এক কথাই বলেছি যে এগুলো আপনারা কোথায় পেয়েছেন, কোথায় দেখেছেন, লেখায় পড়েছেন নাকি কোনো ভিডিওতে কারো কন্টেন্টে শুনেছেন? এগুলো হচ্ছে গল্প। এর আগেও হোসেন জিল্লুর রহমানকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করে ফেলেছিল কেউ কেউ। আবার কলিমুল্লাহ, যে কলিমুল্লাহ এখন জেলে আছেন, চরম বিতর্কিত আওয়ামী লীগের বেনিফিশিয়ারি, আওয়ামী লীগের সুবিধাভোগী কলিমুল্লাহ, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য,
সেই কলিমুল্লাহ কেউ 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 উপদেষ্টা বানিয়ে ফেলেছিলেন, আমাকে মেসেজ দিয়েছিলেন যে কলিমুল্লাহ নাকি উপদেষ্টা হবেন গ্রেপ্তার হওয়ার আগে, ইত্যাদি নানা রকম সরকার গঠন করে ফেলছেন। কিন্তু বাস্তবতা হলো, বাস্তবতার মধ্যে থাকবার চেষ্টা করুন। আগামী 12 ফেব্রুয়ারি একটা নির্বাচন যে হয়ে যাবে তাতে কোনো সন্দেহ নাই, এবং সেনাবাহিনী ফুল ফেজে প্রস্তুতি নিয়ে আছে। নির্বাচনটা করে তারা ব্যারাকে ফিরে যাবে। আমি গত পরশুর একটি কন্টেন্টেও বলেছি যে সেনাবাহিনী নির্বাচিত সরকারকে পাহারা দেবে না, আজীবন মাঠে থাকবে না। আওয়ামী লীগের জন্য নির্বাচন হয়ে যাবে মানে আওয়ামী লীগের জন্য পথ বন্ধ হয়ে যাবে না। তবে একটা খুব খুব অ্যালার্মিং কথা, যে নির্বাচনে যদি জামাত জোট ক্ষমতায় বসে তাহলে অনেক ঘটনা ঘটে যেতে পারে, এমনকি পাকিস্তানের সাথে সামরিক চুক্তি করে ফেলতে পারে, অনেক ঘটনা ঘটাতে পারে। এটি খুব বড় ধরনের একটা উদ্বেগের। আসলে নির্বাচন তো হচ্ছে না, নির্বাচন হচ্ছে পাতানো নির্বাচন, এবং এই পাতানো নির্বাচন আমি শুরুতেই বলেছি সেনাবাহিনী নির্বাচন নিয়ে কি বড় ভূমিকা পালন করছে। সেনাবাহিনী নির্বাচন নিয়ে বড় ভূমিকা পালন করত তখনই যদি আওয়ামী লীগ সহ 14 দল সহ সব দলকে নিয়ে নির্বাচন করত। আজকে যে নির্বাচনটা হচ্ছে, এই নির্বাচনটা সমর্থন দেওয়া বা এই নির্বাচনটা করার পেছনে সেনাবাহিনীর ভূমিকাও প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেনাবাহিনীর, আমি কারো পক্ষপাতিত্ব করছি না, আমি ধরে নিলাম আওয়ামী লীগের সেট ধরে কে দুর্নীতি করেনি, কে একজন দুর্নীতিমুক্ত মানুষকে আপনি আমাকে একটু পরিচয় করায় দেন। কথাও বলতে হবে সাথে যে এখন কি হচ্ছে, এখন কি দুর্নীতি হচ্ছে। এই যে 3 দিনের বৈরাগী ছোট ছোট ছেলে পেলে ইউনিভার্সিটি পাস করে বেরিয়ে উপদেষ্টা হয়েছে, এনসিপি নেতা হয়েছে, হাজার হাজার কোটি টাকার মালিক। আওয়ামী লীগের যে দুর্নীতি হয়েছে তার থেকে 1000 গুণ বেশি। বিএনপি দুর্নীতি করেনি, বিএনপি যখন ক্ষমতায় ছিল। জামাত অপকর্ম করছে না, জামাত অন্যায় কাজ করছে না, সবাই করছে। এই বাংলাদেশে কি ধোয়া তুলসী পাতা কেউ? কাজে কেউ না, ধোয়া তুলসী পাতা কেউ না। পুরো আওয়ামী লীগ সংগঠনটাকে বাদ দিয়ে একটা নির্বাচন হচ্ছে। সেনাবাহিনী নির্বাচন নিয়ে এটা বড় ভূমিকা পালন করছে এটি বলা যাবে না। সেনাবাহিনী একটা একতরফা নির্বাচনকে সমর্থন করছে, এটি ভালো হবে, এটি ভালো হবে যে যাই হোক। তবে জামাত ক্ষমতায় আসলে অনেক কঠিন হয়ে যেতে পারে, আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হতে পারে, এটাও একটা ব্যাপার। আবার প্রকৃতি বলে একটা কথা আছে। এই যে 2 মাস আগেও তারেক রহমান বাংলাদেশে আসবেন কিংবা প্রধানমন্ত্রী হবার স্বপ্ন দেখবেন, এটা তিনি জানতেন না। কিংবা 2 বছর আগেও তারেক রহমান কখনো দেশে আসবেন, কখনো প্রধানমন্ত্রী হবেন, কখনো রাজনীতি করবেন, এটি কখনো কল্পনা করতে পারেননি। আগামী 6 মাস পরে আওয়ামী লীগের লোকজন যে কল্পনা করবেন না, বা 3 মাস পরে যে কল্পনা করবেন না যে রাজনীতি করব, ক্ষমতায় যাব, নির্বাচন করব, 3 মাস পরে প্রকৃতিরও একটা বিচার আছে, প্রকৃতিরও একটা ভারসাম্য আছে। তো কাজেই যে বা যারা বলছেন যে অমুককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, তমুককে দিয়ে তত্ত্বাবধায়ক সরকার গঠন হবে, সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তারা যোগাযোগ করছেন, এ করছেন, সে করছেন, এগুলো কিচ্ছু হচ্ছে না। এখন নির্বাচনটা হয়ে যাবে, এর চেয়ে বড় সত্য আর কিছু নেই। নির্বাচনটা শুধুমাত্র হবে এই যে বর্তমান পরিষদে যারা আছেন তারা সেফ এক্সিট নেবার জন্য। নির্বাচন দিয়ে সেফ এক্সিট ছাড়া এই মুহূর্তে তাদের সেফ এক্সিট হবার কোনো সুযোগ নেই। তারপরে কি হবে? তারপরে আওয়ামী লীগ ফিরে আসবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো রাজনীতি করবে, অনেক কিছু হবে। কিন্তু আপাতত সেনাবাহিনীর স্ট্যান্ডটা কি যদি কেউ জিজ্ঞেস করেন, সেনাবাহিনী এই নির্বাচনটা করে দিচ্ছে। এই বিজ্ঞাপনের ভাষাটাও কিন্তু সেটিই বলে। এতদিন এমনি ভাষা কথা বললাম, কিন্তু এখন একদম প্রুফ সহ এই বিজ্ঞাপনটা প্রমাণ সহ দেখিয়ে দিচ্ছে যে সেনাবাহিনী ভোটের রীতিমতো প্রচার করছে। কাজেই সেনাবাহিনী নির্বাচন ঠেকিয়ে দিচ্ছে, বিকল্প তত্ত্বাবধায়ক সরকার হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এই হয়েছে সেই হয়েছে, খলিল আসছে, নয়া রাষ্ট্রদূত আজকে আসছে, আজকে 12 তারিখ, আজকেই তার
আসার কথা, আজকে আসছে, যোগদান করে আগামীকালকে সরকার ফেলে দিবে, ইউনূস ফেলে দিয়ে নতুন হবে, কিচ্ছু না। নির্বাচন যে হয়ে যাবে এতে কোনো সন্দেহ নয়। বারবারই বলছি, সেনাবাহিনী এই বড় কাজটাই করছে। আগামীর জন্য প্রস্তুতি নিন সবাই, গুজবে কান দেবেন না, এটি মেনে নিতে হবে। এই নির্মম বাস্তবতা মেনে নিতে হবে, এছাড়া উপায় নেই। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা। এবং নয়াদিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে, এবং প্রত্যেকেই কি অবস্থায় কোন নেতৃত্বের অধীনে কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে, সে আলাপটা হয়েছে। বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নিতে ব্রেন্ট ক্রিস্টেনসেন আজ ঢাকায় পৌঁছচ্ছেন। গত কয়েক মাস ধরেই এই আলাপ ছিল যে নতুন মার্কিন রাষ্ট্রদূত আসছেন, কারণ 2024 এপ্রিলে বহুল আলোচিত পিটার হাস মার্কিন রাষ্ট্রদূতের দায়িত্ব ছাড়বার পর আর কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূতকে বাংলাদেশে পাঠায়নি মার্কিন যুক্তরাষ্ট্র। তারপর থেকে চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে ট্রেসি অ্যান জ্যাকবসন দায়িত্ব পালন করছিলেন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে। তো এই দফায় ব্রেন্ট ক্রিস্টেনসেন আসছেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রশাসন বদল হওয়ার পরেও। পিটার হাস ছিলেন জো বাইডেন প্রশাসনের সর্বশেষ রাষ্ট্রদূত, এবং মনে থাকবে নিশ্চয়ই যে ভীষণভাবে রাজনৈতিকভাবে তৎপর ছিলেন তিনি, এবং 2022 থেকে 24 তার পুরো সময়কালটাই তিনি এমনভাবে ব্যয় করেছেন যে বোঝা যাচ্ছিল মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতন চাইছে, এবং তার জন্যে তারা সকল রকম কূটনৈতিক রাজনৈতিক অস্ত্র ব্যবহারে প্রস্তুত। ট্রাম্প প্রশাসন এসে তার বিশ্বস্ত সকল ব্যক্তিবর্গকে এই পুরো অঞ্চল জুড়েই বসাচ্ছেন। সারা পৃথিবীতেই এই রদবদলটা হয় মার্কিন যুক্তরাষ্ট্রে সরকার বদলের পর। এখন ব্রেন্ট ক্রিস্টেনসেনকেও তিনি যে পাঠাচ্ছেন, ট্রাম্প প্রশাসন যে পাঠাচ্ছে, স্বাভাবিকভাবেই দুটো লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ, দুটো তিনটে লক্ষ্য খুব গুরুত্বপূর্ণ। এক রাজনৈতিক লক্ষ্য, এক বাণিজ্যিক লক্ষ্য, আরেক হচ্ছে নিরাপত্তা বিষয়ক লক্ষ্য। এবং এই ট্রাম্প প্রশাসনের ক্ষেত্রে এই অ্যাসাইনমেন্টটাও আছে যে নিরাপত্তা বিষয়ক লক্ষ্যকেও কেন বাণিজ্যিক লক্ষ্যে, মানে সামরিক কেনাকাটাটা কেন মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে আসা যাবে না এই দেশগুলোর, সেই বিষয়টাতেও যাতে আলাপ করা হয়। রাজনৈতিক লক্ষ্যটা এই দফায় মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ তারা জুন জুলাই থেকেই এই বার্তা পরিষ্কার করেছে যে তারা অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারের কাছে দ্রুত একটা নির্বাচন চায়, এবং সেই নির্বাচনের মাধ্যমে একটা গ্রহণযোগ্য সরকার বাংলাদেশে আসবে যারা একটা স্থিতিশীলতা দিতে পারবে এমন একটা সরকার চায়। এবং সেক্ষেত্রে আমি আপনাদের বলেছি যে আমার কাছে মনে হয়েছে জুলাইয়ে মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসনের বাংলাদেশ থেকে লন্ডন গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে আসার বিষয়টা একটা নিশ্চিত বার্তা যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা নির্বাচন চায়, এবং সেই নির্বাচনে একটা মধ্যপন্থী সরকার চায়, এবং সেখানে তারা বিএনপি এবং তারেক রহমানকে পছন্দ করে রেখেছে। এমন একটা পরিস্থিতিতে আসলে ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন আসছেন তখন তিনি কি অ্যাসাইনমেন্ট নিয়ে আসছেন মূলত সেটা কিন্তু আবার প্রকাশ্য, কারণ রাষ্ট্রদূত যখন প্রেসিডেন্ট মনোনয়ন করেন মার্কিন যুক্তরাষ্ট্রে, তারপর তারা একটা প্রকাশ্য সেনেট শুনানির মুখোমুখি হন, এবং সেই সেনেট শুনানিতেই পরিষ্কার হয়ে যায় যে কোন দেশে একজন রাষ্ট্রদূতকে কি অ্যাসাইনমেন্ট দিয়ে মার্কিন প্রশাসন পাঠাচ্ছে। ব্রেন্ট ক্রিস্টেনসেনের এই শুনানি যখন অনুষ্ঠিত হলো অক্টোবর মাসে, তখন সরাসরি সেনেটে তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কমিউনিস্ট চীনের যে একটা মানে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছে, এই প্রভাব কমাতে সামরিক পরিসরে চীনের সঙ্গে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের
সহযোগিতা কমাতে ব্রেন ক্রিস্টেনসেন কি করতে পারবেন? সরাসরি তাকে এই প্রশ্নটা ওই সিনেট শুনানিতে করেছিলেন নেব্রাস্কা থেকে নির্বাচিত রিপাবলিকান পার্টির সেনেটর পিট রিকেটস, এবং তিনি বলেছিলেন আমরা ওখানে একটা হুমকির মুখোমুখি হচ্ছি, এবং তা হলো কমিউনিস্ট চীন, এবং বাংলাদেশ ও কমিউনিস্ট চীনের মধ্যে সামরিক সহযোগিতা ক্রমাগত বেড়ে চলেছে। সম্প্রতি কমিউনিস্ট চীন একটা কৌশলগত গুরুত্বপূর্ণ বাংলাদেশি সাবমেরিন ঘাঁটি সংস্কার করেছে যাতে যুদ্ধজাহাজ ও সাবমেরিন দুটোই রাখা যায়। আর এ মাসেই খবর এসেছে, মানে অক্টোবরেই খবর এসেছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার সর্বোচ্চ 20টি চীন নির্মিত জে-10 যুদ্ধ বিমান কেনার পরিকল্পনা অনুমোদন করেছে। এছাড়াও সারফেস টু এয়ার মিসাইল, দীর্ঘ পাল্লার রেডারও তারা নাকি সংগ্রহ করবে চীন থেকে। এসবের মাধ্যমে চীনা প্রতিরক্ষা শিল্পের সঙ্গে আর্থিক ও কৌশলগতভাবে যে দীর্ঘমেয়াদী সম্পর্ক বাড়ছে সেটা কিভাবে সামাল দেবে মার্কিন যুক্তরাষ্ট্র, সেক্ষেত্রে কি করতে পারে? সামরিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ স্থাপন করে এই মার্কিন রাষ্ট্রদূত এই প্রশ্ন তাকে করা হয়েছিল, এবং তখন ব্রেন ক্রিস্টেনসেন পরিষ্কার বলেছেন যে তিনি বাংলাদেশে এসে সামরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারকে বোঝাবেন যে চীনের সঙ্গে বেশি সম্পর্ক স্থাপনের অতি ঘনিষ্ঠ হয়ে ওঠার ঝুঁকিটা। কারণ ট্রাম্প প্রশাসন একটা নতুন নীতি গ্রহণ করেছে যেটার নাম থিঙ্ক টুয়াইস অ্যাক্ট, এবং সেই অ্যাক্ট অনুযায়ী মার্কিন যুক্তরাষ্ট্র সরাসরি ব্যবস্থা নিতে পারে এমন রাষ্ট্রের বিরুদ্ধে যারা কিনা দুবার চিন্তা না করে চীনের সঙ্গে সামরিক ঘনিষ্ঠতা ক্রমাগত বাড়িয়ে চলে। মানে যারা বোঝে না যে চীনের সঙ্গে অতিরিক্ত সামরিক ঘনিষ্ঠতা বাড়ালে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্কের দূরত্ব সৃষ্টি হয়। কাজেই এটা হচ্ছে ইউনুস সরকারের জন্য প্রধানতম বার্তা ব্রেন্ট ক্রিস্টেনসেনের। এবং ব্রেন্ট ক্রিস্টেনসেন যখন বাংলাদেশে আসছেন তার আগেই পাকিস্তানে গিয়ে বাংলাদেশের বিমান বাহিনী প্রধান বলে এসেছেন যে তারা পাকিস্তান এবং চীনের যৌথ কারিগরি সহযোগিতায় নির্মিত যুদ্ধ বিমান কিনতে যাচ্ছেন। চীনা যুদ্ধ বিমান তো আগে কিনেছেনই, এবং যেদিন তিনি নামছেন সেদিন পত্রিকার পাতায় খবর যে বাংলাদেশ সরকার সামরিক ড্রোন কারখানা স্থাপনে চীনের সাথে 608 কোটি টাকার চুক্তি স্বাক্ষর করেছে, এবং সেটা 6 জানুয়ারি হয়েছে যখন এই অন্তর্বর্তীকালীন সরকারের 1 মাসেরও কম সময় বাকি। ব্রেন্ট ক্রিস্টেনসেন সেখানে এই প্রতিশ্রুতি দিয়ে এসেছেন মার্কিন প্রশাসনকে যে ফেব্রুয়ারিতে নির্বাচনটা হতে হবে, এবং সেই নির্বাচনের কে মার্কিন প্রশাসন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করছে যাতে তারা এর পরের নির্বাচিত সরকার এবং সামরিক কর্তৃপক্ষকে চীনের সাথে ঘনিষ্ঠতার ঝুঁকিটা বোঝাতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করে রাখতে আবার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান গিয়ে কিন্তু গাজায় ট্রাম্পের যে বাহিনী গড়ে উঠছে আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী, সেখানে বাংলাদেশি সেনা পাঠাতে রাজি হয়ে এসেছেন। কাজেই ইউনুস চেষ্টা করছেন বটে, কিন্তু ব্রেন্ট ক্রিস্টেনসেন সম্ভবত এই এত কেনাকাটার বিষয়টা মাথায় রাখবেন এবং তারা একটা নির্বাচিত সরকারের দিকে যেতে চাইবেন। অন্যদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যে পরিমাণ ঘনিষ্ঠতা, মানে আজকেও পত্রিকার পাতায় খবর আছে গতকালকেও আবারও চীনা রাষ্ট্রদূত গেছেন। চীনা রাষ্ট্রদূত 5ই আগস্টের পর থেকেই বারবার মগবাজারে জামায়াতে ইসলামীর আমিরের সঙ্গে সাক্ষাৎ করতে চান। জামায়াতে ইসলামীর আমির সহ জামায়াতে ইসলামীর শীর্ষ নেতৃবৃন্দদের কয়েকটি দলকে বারবার, ছাত্র শিবিরের নেতৃবৃন্দকেও বারবার চীন কিন্তু ঘুরিয়ে এনেছে চীনেও। কাজেই চীনের সঙ্গে জামায়াতে ইসলামীর ঘনিষ্ঠতাটা এমন যে জামায়াতে ইসলামীর শীতবস্ত্র বিতরণ কর্মসূচিতে গিয়েও চীনা রাষ্ট্রদূত যোগ দিচ্ছেন। ছাত্র শিবির ডাকসুর নেতৃত্বে আসা মাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ে হল করে দেওয়ার ঘোষণা দিচ্ছেন চীনা রাষ্ট্রদূত। কাজেই তাদের সঙ্গে একটা চরম ঘনিষ্ঠতা সৃষ্টি হয়েছে। অন্যদিকে চীনা রাষ্ট্রদূত কিন্তু কদিন আগে গিয়ে তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করে এসেছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র জানে যে 2001 সালের 4 দলীয় জোট সরকারের সময় কিন্তু চীনের সঙ্গে বিএনপির একটা বড় ধরনের দূরত্ব সৃষ্টি হয়েছিল, কারণ চীন তাইওয়ানের একটা বাণিজ্য মিশন খুলতে দিয়েছিল ঢাকায়, এবং তার ফলে চীনের সঙ্গে এমন দূরত্ব সৃষ্টি হয়েছিল বিএনপির যে সেটা আবার 2018 নির্বাচনের আগে থেকে তারেক রহমানকে উদ্যোগী হয়ে একরকমের মিত্রতার পথ খুঁজতে হয়েছিল। কিন্তু বিএনপির এখনো পররাষ্ট্র বিষয়ক কমিটির যিনি প্রধান আমির খসরু মাহমুদ চৌধুরী, তিনি কিন্তু ঢাকায় ওই তাইওয়ানের বাণিজ্য কনসাল খুলবার
করার ব্যবস্থা করেছিলেন সে সময়। কাজেই চীন বরাবর বিএনপিকে, যারা কিনা তাদের সবসময়ের মিত্র, মানে চীনের সঙ্গে কূটনৈতিক সম্পর্কটাই বাংলাদেশের স্থাপিত হয়েছিল। বঙ্গবন্ধু 15ই আগস্ট নিহত হলেন, 16ই আগস্ট চীন বাংলাদেশকে অবশেষে স্বীকৃতি দিয়েছিল এবং পুরো কূটনৈতিক সম্পর্কটাই গড়ে উঠেছিল প্রেসিডেন্ট জিয়ার আমলে। কিন্তু ওই যে তাইওয়ানকে জায়গা দিয়েছে ঢাকায়, এই একটা আলাদা এন্টিটি, একটা আলাদা অস্তিত্ব, আলাদা রাষ্ট্র হিসেবে বিবেচনা করে চীন এটা ভুলতে পারে না। এই যে চীনের সঙ্গে বিএনপির এই দূরত্বটা, সেটা ব্রেন ক্রিস্টেনসেনের পছন্দ হবে, সেটা মার্কিন যুক্তরাষ্ট্র বিশেষভাবে নজর রাখে। মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্ষেত্রেও এই হিসেবটা তারা করেছে যে এ দফায় যারা যারা রাজনৈতিক এবং নির্বাচনের ময়দানে আছে, সেখানে ইউনূস সরকার আর জামায়াতে ইসলামীর সঙ্গে চীনের যতটা নিঃশর্ত ঘনিষ্ঠতা দেখা যাচ্ছে এবং তারা চীনকে খুশি করতে যতটা উদ্গ্রীব, বিএনপি হয়তো ততটা উদ্গ্রীব নয়, বা বিএনপির সঙ্গে সেই ঘনিষ্ঠতার সম্পর্ক চীনের হবে না। মার্কিন রাষ্ট্রদূত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে মূল যে বার্তাটা নিয়ে আসতে চাইছেন, সেটা হচ্ছে যে একটা অন্তর্ভুক্তিমূলক স্থিতিশীল পরিবেশ সৃষ্টি করা যায় কিনা। এবং নয়াদিল্লিতে গত কয়েক মাসের খবর অনুযায়ী ট্রাম্প প্রশাসনের রদবদলের পর থেকে ওই প্রশাসনের বিভিন্ন ব্যক্তিবর্গ আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের তরফে সাক্ষাৎ করেছেন দিল্লিতে, এবং প্রত্যেকেই কি অবস্থায়, কোন নেতৃত্বের অধীনে, কি পরিসরে আওয়ামী লীগ রাজনৈতিক ময়দানে বাংলাদেশে ফিরতে পারে, একটা অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরি হতে পারে, সে আলাপটা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র সর্বশেষ প্রচেষ্টা হিসেবে খলিলুর রহমানকে এ দফায়ও ওয়াশিংটনে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের কথা বলেছে, তাই নয়, এর আগে যখন নভেম্বরে অজিত দোভাল খলিলুর রহমানকে আমন্ত্রণ জানিয়ে দিল্লি নিয়ে গেছেন, তখনও মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতিতে এই বার্তাটা দেওয়া হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চায়। ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশে এসেই নির্বাচনটিকে এগিয়ে নিতে, নির্বাচনের বিষয়টি নিশ্চিত করতে সকল রাজনৈতিক দলের সঙ্গে কথা বলবেন। আওয়ামী লীগের জন্য তার সুস্পষ্ট বার্তা আছে কিনা, আওয়ামী লীগ নেতৃত্ব সেটা দেখবার জন্য অপেক্ষা করছেন, কারণ আওয়ামী লীগ নেতৃত্বের মধ্যে এই প্রত্যাশাও আছে যে ব্রেন ক্রিস্টেনসেন বাংলাদেশে এসে শুধু যে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ দলগুলোর সঙ্গে কথা বলবে তাই নয়, তিনি কথা বলবেন জাতীয় পার্টির সকল অংশের সঙ্গে, যেমনটা মার্কিন বিভিন্ন সংস্থা গত কয়েক মাস ধরে বলে আসছেন। এবং আওয়ামী লীগ নেতৃত্ব মনে করছে নির্বাচনের স্টেক হোল্ডার হিসেবে, বাংলাদেশের রাজনীতির একটা গুরুত্বপূর্ণ অংশ হিসেবে নতুন মার্কিন রাষ্ট্রদূত ঢাকায় নেমে আওয়ামী লীগের সঙ্গেও একটা সভা করে সরকারকে একটা বার্তা দেওয়ার পরিসর তৈরি করতে পারেন, যেমনটা কমনওয়েলথ মহাসচিব করেছিলেন। কমনওয়েলথ মহাসচিব তার ঢাকা সফরে এসে বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টির নেতৃবৃন্দের সঙ্গে যে হোটেলে বসে একের পর এক মিটিং করেছেন, সে হোটেলে বসেই অনলাইনে বৈঠক করেছিলেন যুক্তরাষ্ট্র সহ পৃথিবীর বিভিন্ন দেশে থাকা আওয়ামী লীগ নেতৃবৃন্দের সঙ্গে। আওয়ামী লীগ মনে করে এমন একটা বার্তা ট্রাম্প প্রশাসনের নতুন এই দূত ডক্টর ইউনূস সরকারকে এবং পরবর্তী নির্বাচিত সরকারের উদ্দেশ্যে দিতেই পারেন। কারণ গত অক্টোবরে যখন 3 নর্ডিক দেশের, সুইডেন, ডেনমার্ক এবং নরওয়ের রাষ্ট্রদূতেরা সাবের হোসেন চৌধুরীর বাড়িতে গিয়েছিলেন আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসতে কতটুকু প্রস্তুত সেই বিষয়টি নিয়ে আলোচনায়, তখন থেকেই আওয়ামী লীগ নেতৃবৃন্দের তরফে বলে আসা হচ্ছিল যে শুধু সাবের হোসেন চৌধুরী একজন মাত্র নেতা দিয়ে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরতে পারে না। বাংলাদেশের আইন আদালতে নিয়মিত জামিনের ব্যবস্থা হতে হবে, মিথ্যা মামলাগুলো থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের এক রকমের অব্যাহতি দিতে হবে, না হলে অন্তত জামিনের ব্যবস্থা করতে হবে। এবং শিরিন শারমিন চৌধুরী, স্পিকার শিরিন শারমিন চৌধুরী সহ যেসব নেতৃবৃন্দ
এখনো একরকমের গ্রেফতার আতঙ্কে কোথায় আছেন সেটা বলা মুশকিল সেই সব ব্যক্তিবর্গ কিংবা সেলিনা হায়াত আইভীর মতো নেতৃবৃন্দ যাদের ব্যাপক গ্রহণযোগ্যতা আছে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে, তারা যদি তাদের মামলায় জামিন পেয়ে প্রকাশ্য রাজনীতিতে বেরিয়ে আসতে না পারেন, তাহলে শুধুমাত্র কূটনৈতিক সভা করে আওয়ামী লীগের জন্য রাজনৈতিক পরিসর করে দেওয়া অসম্ভব হবে। ব্রেন্ট ক্রিস্টেনসেন চীনের কাছ থেকে বাংলাদেশের সামরিক বাহিনী এবং বাংলাদেশের বর্তমান এবং পরবর্তী সরকারকে দূরে আনতে বা তাদেরকে চীনের সঙ্গে বেশি মাখামাখির ঝুঁকি বোঝাতে যেমন বাংলাদেশে আসছেন, ঠিক তেমনি তিনি বাংলাদেশে এই সুস্পষ্ট রাজনৈতিক বার্তা নিয়ে আসছেন যে বাংলাদেশে সকল রাজনৈতিক মতেরই রাজনীতি করবার অধিকারের পরিসর নিশ্চিত করতে হবে। আওয়ামী লীগের জন্য নিশ্চিতভাবে এই নতুন রাষ্ট্রদূত আসা একটা সুখবরই বটে।